আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনা। আজকে আমরা কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা। আমরা এই আলোচনা কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে তার সপ্তম পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। আজকে আমরা 2025 সালের সংশোধনীর 13 ধারা এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির আদেশ 18 এর সংশোধনী নিয়ে আলোচনা করব। 2025 সালের এই সংশোধনীতে 18 আদেশে ক্লোজ ক নামে একটি দফা যুক্ত করে রুল 4A যুক্ত করা হয়েছে এবং ক্লোজ খ নামে একটি দফা যুক্ত করে 18 আদেশের 20 বিধিতে কিছু শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 18 আদেশের বিষয়বস্তু হচ্ছে হিয়ারিং অব দ্য স্যুট অ্যান্ড এক্সামিনেশন অব উইটনেসেস, মোকদ্দমার শুনানি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। এই আদেশের পূর্বের রুল 4 এর পরে আরেকটি রুল 4 ক্যাপিটাল এ নতুন একটি বিধি যুক্ত করা হয়েছে। এই বিধির শিরোনাম হচ্ছে এক্সামিনেশন ইন চিফ অন এফিডেভিট অ্যান্ড অ্যাডমিসিবিলিটি অব ডকুমেন্টস। এর অর্থ হচ্ছে হলফনামার মাধ্যমে জবানবন্দি গ্রহণ এবং দলিলপত্রের গ্রহণযোগ্যতা। আমরা দেখি নতুন কি বিধান যুক্ত করা হয়েছে। বলা হয়েছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস কোড। এই দেওয়ানি কার্যবিধির অন্য কোথাও যাই বলা থাকুক না কেন, অর অথবা দ্য এভিডেন্স অ্যাক্ট 1870 1872 সালের সাক্ষ্য আইনে, অর্থাৎ এই দুটি আইনের যেখানেই যা বলা থাকুক না কেন বর্তমান এই বিধান প্রাধান্য পাবে। কি বলছে? দ্য ফ্যাক্টস, ঘটনাসমূহ, স্টেটেড বর্ণনা করা হয়েছে, ইন দ্য প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, মোকদ্দমার আর্জি এবং জবাব, শ্যাল নট বি রিকোয়ার্ড টু বি ওরালি স্টেটেড অর ডিনাইড বাই দ্য প্লেইন্টিফ অর দ্য ডিফেন্ডেন্ট অ্যাজ দ্য কেস মে বি। অর্থাৎ একটি মোকদ্দমায় বাদী তার আর্জিতে এবং বিবাদী তার জবানবন্দিতে যেসব ঘটনাগুলো উল্লেখ করেছেন সেগুলোকে মৌখিকভাবে স্বীকার করা বা অস্বীকার করার কোনো দরকার হবে না। অ্যাজ দ্য কেস মেবি বলতে বুঝিয়েছে যে ক্ষেত্রে যেমনটা প্রযোজ্য, অর্থাৎ বাদী হলে আর্জির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বিবাদী হলে তার লিখিত জবাবের ক্ষেত্রে মৌখিকভাবে স্বীকার করা বা অস্বীকার করার প্রয়োজন হবে না। ইন এভরি কেস, প্রত্যেকটি ক্ষেত্রে, দ্য এক্সামিনেশন ইন চিফ অব দ্য প্লেইন্টিফ অর দ্য ডিফেন্ডেন্ট অ্যাজ দ্য কেস মে বি, বাদী পক্ষের জবানবন্দি গ্রহণ অথবা বিবাদী পক্ষের জবানবন্দি গ্রহণ যখন যেটি দরকার, শ্যাল বি অন এফিডেভিট, তারা এগুলোকে আদালতে দিবে এফিডেভিট বা হলফনামার মাধ্যমে। অ্যান্ড হি মে দেন বি ক্রস এক্সামিন্ড, হলফনামার মাধ্যমে জবানবন্দি দাখিল করার পরে প্রতিপক্ষের আইনজীবীরা বাদী পক্ষের সাক্ষীদেরকে জেরা করবেন এবং বিবাদী পক্ষের সাক্ষীদেরকে বাদী পক্ষের আইনজীবীরা জেরা করবেন। অ্যান্ড এবং ইফ নেসেসারি, যদি দরকার হয়, রি এক্সামিন, তাদেরকে পুনর্জবানবন্দি গ্রহণ করবে। তাহলে আমরা দেখি এই সংশোধনীর মাধ্যমে কি বিষয় যুক্ত করা হয়েছে। 2025 সালের এই সংশোধনীর মাধ্যমে জবানবন্দি গ্রহণকে হলফনামার মাধ্যমে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এখন যেহেতু আরজি হলফনামার মাধ্যমে দাখিল হচ্ছে, তাই আরজির সাথে যেসব দলিলপত্র দাখিল করা হয়েছে সেগুলো আদালতে গ্রহণযোগ্য হবে। 2025 সালের এই সংশোধনীর মাধ্যমে 18 আদেশের বিধি 4 কয়ে যে বিষয়টি যুক্ত করা হয়েছে তা হলো দেওয়ানি কার্যবিধি এবং 1872 সালের সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অর্থাৎ বাদী হলে আরজির ক্ষেত্রে প্রযোজ্য, বিবাদী হলে লিখিত জবাবের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলছে?
এই আরজি বা লিখিত জবাবে বর্ণিত ঘটনাগুলি বাদী বা বিবাদী কর্তৃক মৌখিকভাবে স্বীকার বা অস্বীকার করার প্রয়োজন হবে না এবং প্রত্যেক ক্ষেত্রে বাদী বা বিবাদীর যে ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বাদী হলে বাদীর ক্ষেত্রে আরজি, বিবাদী হলে বিবাদীর ক্ষেত্রে জবাব দাখিল হলফনামার ওপর নির্ভর করবে এবং তারপরে তাকে জেরা করা যাবে। এখন থেকে বাদী পক্ষের সাক্ষীরা হলফনামার মাধ্যমে আদালতে জবানবন্দি দাখিল করবে, বিবাদী পক্ষের সাক্ষীরাও হলফনামার মাধ্যমে আদালতে তাদের জবানবন্দি দাখিল করবে। এই দাখিল করার পরে প্রতিপক্ষের আইনজীবীরা তাদেরকে জেরা করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে পুনরায় জবানবন্দি গ্রহণ করা যাবে। এই পুনরায় জবানবন্দি গ্রহণ করার বিষয়টিকে আদালতে এফিডেভিটের মাধ্যমে দেওয়ার বিধান যুক্ত করেনি। অর্থাৎ প্রথমে আপনি জবানবন্দি দিতে পারবেন হলফনামার মাধ্যমে, কিন্তু পুনর্জবানবন্দি হলফনামার মাধ্যমে দেওয়ার বিধান নেই। এই বিধানটি মূলত যুক্ত করা হয়েছে দেওয়ানি মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে। এই বিধিতে দুটো শর্ত রয়েছে, আমরা সেই শর্ত দুটি আলোচনা করছি। প্রথম শর্ত হচ্ছে, বলছে প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে এ কপি অফ সাচ এফিডেভিট shall be supplied to the other party before being furnished to the court। অর্থাৎ এই শর্ততে বলছে এই হলফনামা আদালতে জমা দেওয়ার পূর্বে ইহার একটি অনুলিপি অপর পক্ষকে প্রদান করতে হবে। অর্থাৎ মোকদ্দমার বাদী পক্ষ যখন হলফনামার মাধ্যমে তাদের জবানবন্দি আদালতে জমা দিবে অথবা বিবাদী পক্ষ যখন হলফনামার মাধ্যমে তাদের জবানবন্দি আদালতে জমা দিবে, ঠিক তার পূর্বে একটি অনুলিপি অপর পক্ষকে প্রদান করতে হবে। বলছে প্রোভাইডেড ফার্দার দ্যাট, আরও শর্ত থাকে যে where document are filed along with the affidavit, হলফনামার সাথে যখন দলিলপত্র দাখিল করা হয় and the parties rely upon such document, এবং মোকদ্দমার পক্ষগণ ওই দলিলপত্রের উপরে মোকদ্দমা নিষ্পত্তি নির্ভর করে, the proof and admissibility of those document shall be subject to the order of the court। অর্থাৎ আদালতে ওই দলিলপত্র প্রমাণ হবে কিনা বা গ্রহণযোগ্য হবে কিনা তা আদালতের আদেশ সাপেক্ষে হবে। অর্থাৎ আদালত যদি মনে করে এই দলিলপত্র প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে তাহলেই গ্রহণযোগ্য হবে, অন্যথায় ওই দলিলপত্র আদালতে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আদালতকে ডিসক্রিশনারি বা স্বেচ্ছামূলক ক্ষমতা দিয়েছে। অর্থাৎ 18 আদেশের 4 ক বিধিতে নতুন যে দুটো প্রোভাইজো বা শর্ত যুক্ত হয়েছে, সেখানে প্রথম শর্তে বলা হয়েছে হলফনামার মাধ্যমে আদালতে যদি কোনো পক্ষ জমা দেয়, সেই জমা দেওয়ার পূর্বেই অপর পক্ষকে তার অনুলিপি জমা দিতে হবে এবং আদালতে যদি হলফনামার মাধ্যমে কোনো পক্ষ কোনো দলিলপত্র দাখিল করে, তারা যে দলিলপত্রগুলো আদালতে দাখিল করেছে যদি তার উপরে তারা নির্ভর করতে চায় তাহলে সেই দলিলপত্র আদালতে প্রমাণিত হবে বা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। এখন আমরা 2025 সালের সংশোধনীর 13 ধারার ক্লোজ খ এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 18 আদেশের 20 বিধিতে যেসব শব্দ প্রতিস্থাপিত হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে বলছে 20 বিধিতে উল্লিখিত 5 শব্দটির পরিবর্তে 10 শব্দটি, অর্থাৎ আগে যেখানে 5 ছিল এখন সেখানে হবে 10, 2 শব্দটির পরিবর্তে 4 শব্দটি, 100 শব্দগুলোর পরিবর্তে 200 শব্দগুলি এবং 70 শব্দটির পরিবর্তে 140 শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। অর্থাৎ আমরা এখন দেখব আগের 20 বিধিতে কেমন বিধান ছিল এবং সংশোধনের মাধ্যমে কি বিষয় যুক্ত করা হয়েছে। দেখুন, এটি হচ্ছে আমাদের সংশোধনের আগের বিধি। এখানে ছিল 20 বিধিতে ফিক্সেশন অফ সুটস ইন দ্য ডেইলি কজ লিস্ট এটসেট্রা, অর্থাৎ আদালতের যে ডেইলি কার্যতালিকা আছে বা কজ লিস্ট আছে সেখানে দৈনন্দিন কার্যতালিকায় কতগুলো মোকদ্দমা বা অন্যান্য কিছু থাকবে সে বিষয়ে 18 আদেশের 20 বিধিতে বলা হয়েছে। 20 বিধি বলছে, দেখেন, কোর্ট নট ফিক্সড
আদালত নির্ধারণ করবে না মোর দ্যান 5 সুটস, 5টার বেশি মোকদ্দমা। সেই 5টির মধ্যে কীরকম থাকবে? ইনক্লুডিং 2 পার্ট হার্ড সুটস, 5টির মধ্যে এরকম মোকদ্দমাও তারা 2টি অন্তর্ভুক্ত করবে যে মোকদ্দমার আংশিক শুনানি হয়েছে, এবং তারা চেষ্টা করবে 3টি হচ্ছে একদম নতুন মোকদ্দমা শুনানি শুরু করতে, এবং 2টি মোকদ্দমা এরকম থাকবে যার কিছু অংশ শুনানি হয়েছে। ইন দ্য ডেইলি কজ লিস্ট ফর প্রেমটরি হিয়ারিং, অর্থাৎ দোতরফা শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকায় 5টির বেশি মোকদ্দমা তারা নির্ধারণ করবে না। অ্যান্ড মোর দ্যান 100 সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ, অর্থাৎ যে মোকদ্দমাগুলো দোতরফা শুনানি শুরু হবে সেই স্তরে তাদের তালিকায় 100টির বেশি মোকদ্দমা রাখবে না। বলছে অ্যান্ড এবং ওয়েন আপন ডিসপোজাল, যখন এই মোকদ্দমাগুলো তালিকায় যেগুলো আছে নিষ্পত্তি হবে, দ্য টোটাল নাম্বার অফ সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ কামস ডাউন টু লেস দ্যান 70, অর্থাৎ তালিকায় যে 100টি ছিল সেগুলো শুনানি করতে করতে 70-এ চলে আসছে। দ্য কোর্ট শ্যাল দেন ব্রিং ইন মোর সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ, অর্থাৎ যে মোকদ্দমাগুলোর দোতরফা শুনানি চলবে সেই তালিকায় আরও মোকদ্দমা নিয়ে আসবে। কিভাবে? জেনারেলি, সাধারণত ইন দ্য অর্ডার অফ ডেটস অফ ইনস্টিটিউশন অফ সুট, যে তালিকা অনুসারে মোকদ্দমা দায়ের হয়েছে সেই দৈনন্দিন তালিকা অনুসারে মোকদ্দমাগুলো কার্যতালিকায় আনবে। অর্থাৎ আগের বিধানে দৈনন্দিন কার্যতালিকায় 5টি মোকদ্দমা রাখা যেত, যেখানে আংশিক শুনানি হয়েছে এমন 2টি মোকদ্দমা থাকবে, এবং এই বাধ্যতামূলক শুনানি বা দোতরফা শুনানির স্তরে 100টি মোকদ্দমা রাখা যেত, এবং নিষ্পত্তির পরে সেই মোকদ্দমাগুলো যদি 70-এর নিচে নেমে আসতো তাহলে মোকদ্দমা দায়েরের তারিখ অনুসারে পরবর্তী মোকদ্দমাগুলো এই দোতরফা শুনানির স্তরে নিয়ে আসতে পারতেন। এখন দেখব এই বর্তমান সংশোধনীর মাধ্যমে কি বিধান যুক্ত করা হয়েছে। এটি হচ্ছে বর্তমান সংশোধনীর পরের বিধান। বলছি কোর্ট নট ফিক্স মোর দ্যান 10 সুটস, আগে যেখানে 5টি ছিল এখন 10টির বেশি নির্ধারণ করবে না, ইনক্লুডিং 4 পার্ট হার্ড, আগে যেখানে আংশিক শুনানি হয়েছে এমন মোকদ্দমা 2টি ছিল এখন 10টির মধ্যে 6টি হবে একদম নতুন মোকদ্দমা, আর 4টি মোকদ্দমা রাখতে পারবে যার আংশিক শুনানি আগে হয়েছে। ইন দ্য ডেইলি কজ লিস্ট ফর প্রেমটরি হিয়ারিং, দোতরফা শুনানির জন্য ডেইলি কজ লিস্টে 10টি মোকদ্দমা রাখতে পারবে যার 4টি হচ্ছে আংশিক শুনানি হয়েছে এমন। অ্যান্ড মোর দ্যান 200 সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ, আগে যেখানে 100 মোকদ্দমা রাখতে পারত এখন সেখানে 200 মোকদ্দমা ওই তালিকায় রাখতে পারবে। অ্যান্ড ওয়েন আপন ডিসপোজাল, যখন নিষ্পত্তি হবে, দ্য টোটাল নাম্বার অফ সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ কামস ডাউন টু লেস দ্যান 140, আগে যেখানে 70টির নিচে আসলে নতুন মোকদ্দমা আনতে পারত এখন সেখানে 200টির থেকে 140-এ চলে আসবে। দ্য কোর্ট শ্যাল দেন ব্রিং ইন, আনয়ন করবে, মোর সুটস ইন দ্য প্রেমটরি স্টেজ, 140টি পর্যায়ে চলে আসলে আবার নতুন মোকদ্দমা আনতে পারবে, কিন্তু সেটি 200টির বেশি হবে না। জেনারেলি ইন দ্য অর্ডার অফ ডেটস অফ ইনস্টিটিউশন অফ সুট, এই মোকদ্দমাগুলো আদালত আনবে যে তারিখ অনুসারে মোকদ্দমা দায়ের হয়েছে সেই ক্ষেত্রে, অর্থাৎ আগের মোকদ্দমাগুলো আগে আসবে। তাহলে আমরা যদি একটু সারাংশ করি যে এই সংশোধনীর মাধ্যমে কি হয়েছে, অর্থাৎ একটি আদালত তার দৈনন্দিন কার্যতালিকায় আগে যেখানে 5টি মোকদ্দমা রাখতেন এখন সেখানে তারা 10টি মোকদ্দমা দৈনন্দিন শুনানির জন্য নির্ধারণ করবেন। এই 10টির মধ্যে 4টি হতে পারবে আংশিক শুনানি হয়েছে এমন মোকদ্দমা। আগে যেখানে তারা 100টি মোকদ্দমা রাখতেন এখন সেখানে ওই তালিকায় 200টি মোকদ্দমা রাখতে পারবেন। শুনানির পরে যখন এই 200টির মোকদ্দমা শুনানি হতে হতে 140-এর নিচে চলে আসবে তখন আদালত আবার নতুন করে মোকদ্দমা ওই তালিকায় আনতে পারবে। এই ক্ষেত্রে বিষয়টি হলো আদালত আনবে মোকদ্দমা যে তারিখ অনুসারে দায়ের হয়েছে সেই তারিখ অনুসারে। আমরা জানি প্রত্যেকটি আদালতে দায়ের করা মোকদ্দমাগুলোর বছর অনুসারে নম্বর পড়ে,
সেই নম্বর অনুসারে মোকদ্দমাগুলো আনার চেষ্টা করবে। এই সংশোধনীর মাধ্যমে মনে করা হচ্ছে আগের চেয়ে অনেক বেশি মোকদ্দমা নিষ্পত্তি হবে। বাস্তবতা হচ্ছে আগেও যেসব বিচারকরা ছিলেন এখনও সেই বিচারকরাই আছেন। কখনো কখনো একটি মোকদ্দমা নিষ্পত্তি করতে পুরো দিনের বিচার কার্য প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হয়তো বিচারকরা আগের চেয়ে বেশি চেষ্টা করবেন, কিন্তু কতটা সফল হবেন সেটা আমরা পরবর্তীতে দেখতে পারব। এখন আমরা 2025 সালের সংশোধনীর 14 ধারা এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 21 আদেশের সংশোধনী দেখব। এই সংশোধনীর মাধ্যমে 14 ধারায় ক্লোজ ক, খ এবং গ এই তিনটি ক্লোজ যুক্ত করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 21 আদেশের শিরোনাম হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডারস, ডিক্রি ও আদেশসমূহ জারি। এই 2025 সালের সংশোধনীর মাধ্যমে ক্লোজ কতে রুল 30 এর পর নিম্নরূপ নূতন রুল 30 এ সন্নিবেশিত হইবে। আমরা দেখি নতুন বিধিতে কি যুক্ত করা হয়েছে। রুল 30 এ বলছে স্পেশাল প্রভিশনস ফর এক্সিকিউশন অফ ডিক্রি ফর পেমেন্ট অফ মানি, অর্থাৎ অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রি জারির জন্য বিশেষ বিধান। এই রুলের সাবরুল অন বলছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস কোড, এই দেওয়ানি কার্যবিধির অন্য জায়গায় যাই বলা থাকুক না কেন, দ্য কোর্ট মে, আদালত পারে, অন দ্য অ্যাপ্লিকেশন অব দ্য ডিক্রি হোল্ডার, ডিক্রি হোল্ডার বা মোকদ্দমায় যিনি জয়লাভ করেছেন তার আবেদনের প্রেক্ষিতে, ডিটেইন দ্য জাজমেন্ট ডেটর, জাজমেন্ট ডেটর বা দায়িককে যিনি মোকদ্দমায় হেরে গেছেন তাকে আটক করতে পারেন, ইন দ্য সিভিল প্রিজন, দেওয়ানি কারাগারে, ফর দ্য হোল অর এনি পার্ট অফ দ্য ডিক্রিটাল অ্যামাউন্ট রিমেইনিং আনপেইড, ডিক্রির টাকা সম্পূর্ণরূপে বাকি থাকলে অথবা তার একটি অংশ যদি অপরিশোধিত থাকে, ফর এ টার্ম, সেই সময়ের জন্য, নট এক্সিডিং 6 মান্থ, 6 মাসের বেশি হবে না, অর আনটিল পেমেন্ট ইজ মেড, অথবা যখন টাকাটা পরিশোধ করে দেয়, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটি প্রথমে হবে। অর্থাৎ অর্থ পরিশোধের মোকদ্দমায় দায়িককে 6 মাসের বেশি সময় অথবা যদি 6 মাসের আগেই টাকা পরিশোধ করে দেয়, যে ঘটনাটি আগে ঘটবে তার মধ্যেই দায়িককে মুক্তি দিতে হবে। অর্থাৎ 30 ক বিধির উপবিধি 1 বলছে এই কোডে যা কিছু আছে তা সত্ত্বেও আদালত ডিক্রিদারের আবেদনের ভিত্তিতে আবেদন করবে ডিক্রি হোল্ডার, দেনাদারকে যিনি জাজমেন্ট ডেটর, ডিক্রির পরিমাণের সম্পূর্ণ অথবা আংশিক টাকা অপরিশোধিত থাকলে, মোটেও টাকা দেয়নি অথবা কিছু দিয়েছে কিছু টাকা বাকি আছে, এই অবস্থায় যে কোনো অবস্থায় এই আবেদন তিনি করতে পারবেন কি 6 মাস পর্যন্ত অথবা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত যা আগে ঘটে। যদি দায়িককে গ্রেফতার করার পরের দিনেই সব টাকা পরিশোধ করে দেয় তাহলে তিনি আগে মুক্তি পাবেন, অথবা টাকা দিচ্ছেন না সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। এই বিধান অর্থের মোকদ্দমার ক্ষেত্রে উপবিধি 1 যুক্ত করা হয়েছে। 30 ক বিধির 2 উপবিধি বলছে দ্য এক্সপেন্স, খরচ বা ব্যয়, ইনকার্ড ফর সাবসিস্টেন্স অফ দ্য জাজমেন্ট ডেটর ডিটেইনড ইন দ্য সিভিল প্রিজন আন্ডার দিস কোড শ্যাল বি বোর্ন বাই দ্য গভর্নমেন্ট। বলছে এই কোডের অধীনে দেওয়ানি কারাগারে আটক দেনাদারের জীবিকা নির্বাহের ব্যয়ের দায় সরকার বহন করবে। অর্থাৎ আগে আমরা দেখেছি 2025 সালের সংশোধনীর 6 ধারার মাধ্যমে 57 ধারাকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে দেখব এই আদেশের 39 বিধিকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স বা খোরপোশ ভাতা এই মোকদ্দমার যিনি ডিক্রি হোল্ডার তাকে পরিশোধ করতে হতো। বর্তমানে যেহেতু এই জীবিকা নির্বাহের ব্যয় সরকার বহন করবে,
তাই সেই বিধানগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে দেওয়ানি কারাগারে আটক দেনাদারের খোরপোশ ভাতা ডিক্রি হোল্ডার নয়, সরকার বহন করবে। উপবিধি ৩ বলছে, দ্য প্রভিশনস অফ ডিটেনশন ইন দ্য সিভিল প্রিজন শ্যাল নট অ্যাপ্লাই টু এ জাজমেন্ট ডেটর। যদি জাজমেন্ট ডেটর এমন হন, এখন যাদের কথা বলবো তাদের ক্ষেত্রে আটক করার বিধান কার্যকর হবে না। কারা? হু ইজ আ মাইনর, যদি জাজমেন্ট ডেটর হয় নাবালক, অর আনসাউন্ড মাইন্ড, তিনি যদি হন পাগল, হু হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ ইনসলভেন্ট বাই এ কম্পিটেন্ট কোর্ট, কোনো এখতিয়ার সম্পন্ন আদালত যদি দায়িককে দেউলিয়া ঘোষণা করে, or who has been substituted as a successor to the original judgment debtor by inheritance, অথবা উত্তরাধিকার সূত্রে যদি কেউ মূল দায়িকের সাকসেসর বা উত্তরাধিকারী হিসেবে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ এই সংশোধনীর ৩ উপবিধির আলোকে আমরা দেখেছি দায়িককে যে আটক করা যায় সেক্ষেত্রে নিম্নোক্ত ব্যক্তিদেরকে আটক করা যাবে না। বলছে দেখেন, দেওয়ানি কারাগারে আটক রাখার বিধান নিম্নোক্ত দেনাদারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ এদেরকে আমরা আটক করতে পারবো না। কারা? যিনি নাবালক, 18 বছর বয়স যার হয়নি, যিনি পাগল, যিনি সুস্থ মস্তিষ্কের নন, অপ্রকৃতিস্থ, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি। যে আদালতের এখতিয়ার আছে, সাধারণত এটা জেলা জজ করে থাকেন, সে আদালত যদি তাকে দেউলিয়া ঘোষণা করে থাকেন, অথবা যিনি উত্তরাধিকার সূত্রে মূল দেনাদারের স্থলে প্রতিস্থাপিত হয়েছেন। এখন যিনি মোকদ্দমার পক্ষ, তিনি আসলে মূল পক্ষ ছিলেন না, তার পূর্বসূরি মারা যাওয়ার বা অন্য কোনো কারণে এখন উত্তরাধিকার সূত্রে তিনি প্রতিস্থাপিত হয়েছেন। এই ৪ ধরনের ব্যক্তিদেরকে অর্থের মোকদ্দমার ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটক করা যাবে না। ৩০ ক বিধির ৪ উপবিধিতে বলছে, ইফ দ্য জাজমেন্ট ডেটর ইন দ্য সিভিল প্রিজন ডিপোজিটস not less than 20% of the decretal amount together with a bond for payment of the remaining amount within 60 days, যদি দায়িক দেওয়ানি কারাগারে আটক করার পরে তিনি তার ডিক্রিটাল অ্যামাউন্ট বা যত টাকার ডিক্রি তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তার যদি 25% কম নয় এমন টাকা আদালতে জমা করেন, এবং পাশাপাশি যদি তিনি একটা মুসলেকা দেন যে বাকি টাকা পরবর্তী 60 দিনের মধ্যে পরিশোধ করবে, তাহলে দ্য কোর্ট শ্যাল রিলিজ, আদালত অবশ্যই মুক্তি দেবে হিম দায়িক, অ্যান্ড ইফ দ্য জাজমেন্ট ডেটর ফেইলস টু পে দ্য রিমেইনিং ডিক্রিটাল অ্যামাউন্ট অ্যাজ পার দ্য কন্ডিশন স্টেটেড ইন দ্য বন্ড, এবং মুসলেকায় উল্লিখিত শর্ত সাপেক্ষে যদি দায়িক বাকি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, হি শ্যাল বি লায়াবল টু বি রিয়ারেস্ট, তাহলে তাকে অবশ্যই পুনরায় গ্রেপ্তার করা যাবে, অ্যান্ড ডিটেইন ফার্দার ইন দ্য সিভিল প্রিজন হুইচ মে এক্সটেন্ড টু 6 মান্থ, অর্থাৎ এক্ষেত্রে তাকে পুনরায় আবার দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে 6 মাস পর্যন্ত। তাহলে দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 30 ক বিধির 4 উপধারায় বলছে, যদি দেওয়ানি কারাগারে আটক থাকা অবস্থায় মোট ডিক্রির পরিমাণের কমপক্ষে 25% টাকা জমা দেয় এবং বাকি টাকা 60 দিনের মধ্যে পরিশোধের জন্য একটি মুসলেকা জমা দেয়, তাহলে আদালত তাকে মুক্তি দিতে পারে। এবং যদি দেনাদার মুসলেকায় বর্ণিত শর্তানুসারে অবশিষ্ট টাকা পরিশোধে ব্যর্থ হয়, যে টাকা তিনি 60 দিনের মধ্যে দিতে চেয়েছিলেন সেটা দিতে যদি ব্যর্থ হয়, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করে অনধিক 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবে। এখন আমরা এই 30 ক বিধির সর্বশেষ উপবিধি দেখব। সাবরুল 5 বলছে, ইফ এ জাজমেন্ট ডেটর ইজ ডিটেইনড ফর দ্য এন্টায়ার টার্ম ইন দ্য সিভিল প্রিজন আন্ডার সাবরুল 1 অর সাবরুল 4, অর্থাৎ আমরা দেখেছি এই বিধিতে সাবরুল 1 অনুসারে প্রথমে গ্রেপ্তার হতে পারে, পরবর্তীতে সে যদি টাকা পরিশোধ করে তাহলে মুক্তিও পেতে পারে।
আবার সাবরুল 4-এ দেখেছি যদি 25% কম নয় এমন টাকা পরিশোধ এবং বাকি টাকা 60 দিনের মধ্যে পরিশোধ করবে এই মুচলেকা দেয়। যদি তিনি এই টাকা দিতে ব্যর্থ হন, উপবিধি 1 বা 4 অনুসারে গ্রেপ্তার হওয়ার পর যদি দায়ী সম্পূর্ণ সময় দেওয়ানি কারাগারে আটক থাকেন, হি শ্যাল নট বি রিঅ্যারেস্টেড, তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে না, অর ডিটেইনড, আটক রাখা যাবে না, ফার্দার ইন দ্য সিভিল প্রিজন ইন দ্য সেম এক্সিকিউশন প্রসিডিং, একই ডিক্রি জারির কার্যধারায়, অর ইন এনি আদার এক্সিকিউশন প্রসিডিং অ্যারাইজিং ফ্রম দ্য সেম ডিক্রি, অর্থাৎ ওই একই ডিক্রি থেকে যদি অন্য কোনো জারি কার্যক্রম উদ্ভব হয় সেক্ষেত্রে। দেখি কি বলছে। বলছে যদি কোনো দেনাদারকে উপবিধি 1 বা 4 এর অধীনে দেওয়ানি কারাগারে সম্পূর্ণ মেয়াদের জন্য আটক রাখা হয়, তাহলে একই ডিক্রি জারির মোকদ্দমায় বা একই ডিক্রি হতে উদ্ভূত অন্য কোনো জারি মোকদ্দমায় তাকে পুনরায় গ্রেফতার করা যাবে না বা দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে আমরা দেখতে পেলাম আগের মতোই একই বিধান রয়েছে। একজন দায়ীকে কোনোভাবেই 6 মাসের বেশি ডিক্রি জারির কার্যক্রমে আটক রাখা যায় না। যদি প্রথম গ্রেপ্তারের পরেই তিনি 6 মাস কারাগারে আটক থাকেন তাহলেও, অথবা দ্বিতীয়বার গ্রেপ্তারের পরেও 2 গ্রেপ্তার মিলে যদি 6 মাস পূর্ণ হয়ে যায় তাহলে ওই ডিক্রি জারির কার্যক্রমে তাকে আর পুনরায় গ্রেপ্তার করা যাবে না। এখন আমরা 2025 সালের সংশোধনীর 14 ধারার ক্লোজ খ দেখব। এই সংশোধনীর মাধ্যমে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 39 বিধিকে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ সংশোধনীর পূর্বে আমরা দেখেছি অর্থের মোকদ্দমার ডিক্রি জারির কার্যক্রমে দায়ীকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে সেই মোকদ্দমায় দায়ীকের খোরপোশ ভাতা সেই মোকদ্দমার ডিক্রি হোল্ডারকে পরিশোধ করতে হতো। কিন্তু বর্তমানে এই সংশোধনীর মাধ্যমে 30 ক বিধির 2 উপবিধি অনুসারে গ্রেপ্তারকৃত দায়ীকের খোরপোশ ভাতা সরকার বহন করবে। পূর্বে যেহেতু এই 39 বিধিতে খোরপোশ ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স সংক্রান্ত বিধান ছিল, যেমন পূর্বে দেখেছি 57 ধারার বিধানকেও বাতিল করা হয়েছে, ঠিক তেমনিভাবে এই সংশোধনীর 14 ধারার ক্লোজ খ এর মাধ্যমে খোরপোশ ভাতা সংক্রান্ত এই আদেশের 39 বিধিকেও বাতিল করা হয়েছে। আজকে আমরা আমাদের এই আলোচনার 7ম পর্বে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।